বিসমিল্লাহির রহমানির রহিম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাসমূহ। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বপ্রথম প্রকাশ পায় 7ই ফেব্রুয়ারি 1877। কার্যকর হয় 1 মে 1877। এটা ধারা আছে 57টা, অধ্যায় আছে 10টা, পার্ট আছে 3টা। এর ধারাগুলো পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ। এটা একটা সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এরপর আসি ধারাসমূহতে। ধারাসমূহতে কি আছে? প্রথমেই ধারা 4, সংরক্ষণ রক্ষামূলক ব্যবস্থা। ধারা 4, সংরক্ষণ রক্ষামূলক ব্যবস্থা। ধারা 5, সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার যেইভাবে প্রদান করা হয়। নিরোধক প্রতিকার। ধারা 6, নিরোধক প্রতিকার। ধারা 7, দণ্ডমূলক আইন কার্যকরী করবার জন্য কোনো প্রতিকার মঞ্জুর করা হয় না, মানে এখানে পেনাল কোড অ্যাকসেপ্টেবল না, ধারা 7-এ বলা হয়েছে। 8 হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 9, স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক পুনরুদ্ধার। তো এখানে হচ্ছে দখলেও থাকতে হবে, প্লাস হচ্ছে ওই ব্যক্তির বেদখলও হইতে হবে। দখল বেদখল দুইটাই 9 ধারাতে দেখাইতে হবে। ধারা 10, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ধারা 11, আশু দখলকারী ব্যক্তির নিকট দখল প্রদানের বিষয়ে মালিক নয় এরূপ ব্যক্তির দায় দায়িত্ব। তো এখানে হচ্ছে গিয়ে এইখানে 11তে হচ্ছে ওই ব্যক্তি কিন্তু মালিক থাকবে না। হ্যাঁ। আর 12, যেই সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগযোগ্য। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগযোগ্য। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগযোগ্য। ধারা 12। ধারা 13, যেই ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটা থেকে কিছুটা অংশ বিলুপ্ত হয়ে যাবে ধারা 13-তে। চুক্তির কিছুটা অংশ বিলুপ্ত হয়ে গেছে। ধারা 14, যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট, এখানে আবার ছোটর কথা বলছে। 13তে বলছে ধারা কিছু অংশ চুক্তির কিছু অংশ বিলুপ্ত হয়ে গেছে 13তে, আর 14তে বলছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট সেই ক্ষেত্রে চুক্তি অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সেই ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, মানে ছোট অংশ আছে অসম্পাদিত, সেক্ষেত্রে কি করতে হবে? চুক্তিটা পুরোপুরি কমপ্লিট করতে হবে 14তে। আর 13তে দেখি আরেকবার। এখানে বলছে যে ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সেই ক্ষেত্রেও কি করতে হবে? কাজটা শেষ করতে হবে, চুক্তি সম্পাদন করতে হবে। 15, ধারা 15, যেখানে চুক্তি অসম্পাদিত অংশ বড়। একটু আগে বলছে 14তে বলছে ছোটটার কথা, অসম্পাদিত অংশ ছোট, আর এখন বলতেছে চুক্তির অসম্পাদিত অংশ বড়। সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন। সেখানে চুক্তির অংশ বিশেষ কিছুটা আপনি এটা কমপ্লিট করতে হবে। 15তে, যেখানে অসম্পাদিত অংশ অনেক বড়, বড় অসম্পাদিত অংশ বড়, চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করতে হবে 15তে। এবার হচ্ছে 16, কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 16, কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কোনো চুক্তির স্বতন্ত্র অংশ, 16তে হচ্ছে স্বতন্ত্র অংশ সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 17, চুক্তির অংশ বিশেষের সুনির্দিষ্টভাবে কার্যকর সম্পাদন প্রতিবন্ধকতা। 17তে হচ্ছে চুক্তির অংশ বিশেষের সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন প্রতিবন্ধকতা। কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে 17তে, যেখানে চুক্তিটা কাজ করতে পারতেছে না, ক্লিয়ার কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, সেটা হচ্ছে 17তে। চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন। চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা। ঠিক আছে, 17তে হচ্ছে প্রতিবন্ধকতা। 18, ত্রুটিপূর্ণ স্বত্বাধিকার বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 18, তাহলে এখানে ক্রেতা বিক্রেতার একটা ব্যাপার আছে 18 ধারাতে।
তো এখানে বলা হচ্ছে 18তে ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী, মানে যেখানে ত্রুটিতে স্বত্বাধিকারে কিছুটা ত্রুটি আছে, যে বিক্রি করছে তার হয়তো যে জিনিসটা বিক্রি করছে সেটাতে তার ত্রুটি আছে, তো ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, তো এখানে ক্রেতার অধিকারটা চলে আসতেছে, মানে সে এমন কিছু বিক্রি করছে যেটাতে হচ্ছে গিয়ে ক্রেতার ক্ষতি হয়েছে। তো 18তে বলছে ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 19-এ ক্ষতিপূরণ প্রদান, 19-এ হচ্ছে কম্পেনসেশন দিতে হবে 19-এ, কম্পেনসেশন 19। 20-এ ক্ষতিপূরণ পরিশোধ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা, ক্ষতিপূরণ পরিশোধের চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা 20-এ। তো 20-এ কি বলছে 20-এ বলছে ক্ষতিপূরণ পরিশোধে, আপনি ক্ষতিপূরণ দিতে চাচ্ছেন, এখন পরিশোধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা, কিছুটা চুক্তি মানে আপনি যদি ক্ষতিপূরণ পরিশোধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা, চুক্তিতে কিছু বাধা আছে যেটা আপনি ক্ষতিপূরণ দিতে একটু বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ সেটা বলছে ক্ষতিপূরণ পরিশোধের চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা। 21-এ কি বলছে যেই সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা হবে না, 21-এ বলছে যেই সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না, এমন কিছু চুক্তি ঘটছে যেটা আর বাস্তবায়ন করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে 21-এ কি বলছে যেই সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না। 21-এর ক অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাইবে না, যে জিনিসটা আপনি রেজিস্ট্রেশন করেন নাই, বিশাল একটা বড় ভুল করে ফেলছেন। 21-এর কতে বলছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না, তাহলে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন, 21-এর কতে বলছে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি এটাতে কোনো প্রতিকার পাবেন না, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাইবে না। 22 সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, সুনির্দিষ্ট কার্য সম্পাদন 22-এ কি বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, এখন আদালত ডিসিশন নিবে যে আপনি কি মানে কাজটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন হবে কি হবে না, ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন, এই যে ডিক্রিটা আদালত দিবে সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট তাহলে 22-এ কি বলতেছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। 23-এ কি বললো 23 হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যে ব্যক্তি মামলা দায়ের করতে পারে, তো আপনি একজন ব্যক্তি, আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য মামলা করতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে কোন কোন ব্যক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনে মামলা দায়ের করতে পারবে তাদের সম্পর্কে বলা হয়েছে 23-এ। 23-এ কি বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যে ব্যক্তি মামলা করতে পারবে 23-এ। 24-এ কি বলছে প্রতিকারের পথে ব্যক্তিগত বাধা, 24-এ বলছে প্রতিকারের পথে ব্যক্তিগত বাধা, আমি একটা জিনিস প্রতিকার চাচ্ছি কিন্তু ব্যক্তিগত কিছু বাধা আসতেছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে 24 প্রতিকারের পথে ব্যক্তিগত বাধা। 25-এ কি বলছে সত্ত্ব নাই মানে মালিকানা নাই এমন ব্যক্তি কর্তৃক সম্পত্তি বিক্রয়, 25 সাংঘাতিক কথা, আপনার সত্ত্ব নাই আপনি মালিকানা নিয়ে এসে বিক্রি করতেছেন 25-এ, তো 25-এ কি বলছে সত্ত্ব নাই এমন ব্যক্তি কর্তৃক সম্পত্তি বিক্রয়, সত্ত্ব নাই এমন ব্যক্তি কর্তৃক সম্পত্তি বিক্রয়। 27-এ কি বললো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যাহার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, 27-এ কি বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যাহার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। এখন আপনি সুনির্দিষ্ট একটা কাজ করতে হবে 27-এ, কিন্তু আপনি করতেছেন না, তাহলে আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো 27-এ। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যাহার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। আবার 27 নম্বর বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যাহার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, 27 আপনি মামলা দায়ের করতে পারবেন। আচ্ছা 28-এ কি বলছে যেই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য পালন কার্যকর করা যায় না, যেই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট চুক্তি পালন কার্যকর করা যায় না। 28 ধরেন লোকটা মারা গেল, এখন আপনার সাথে চুক্তি হয়েছে, আপনার সাথে সেটা কন্টিনিউ করতে পারছে না, তো সেক্ষেত্রে কি হচ্ছে 28 যেই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট চুক্তি পালন কার্যকর করা যায় না। 28-এ 29-এ কি ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরে বাধা, আপনি এই যে একটু আগে আমরা পড়ে আসছি ক্ষতিপূরণ কোথায় পড়ছি 19-এ পড়ছি, ক্ষতিপূরণ প্রদান, আচ্ছা এটা হচ্ছে প্রদান, ঠিক আছে। আর 20-এ কি বলছে ক্ষতিপূরণ পরিশোধের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর এখানে বলতেছে ক্ষতিপূরণের আরেকটা জিনিস আছে 29-এ ক্ষতিপূরণ মোকদ্দমা দায়েরে বাধা, আপনি ক্ষতিপূরণ চাচ্ছেন কিন্তু এখানে কিছু বাধা আছে যেটা আপনি করতে ক্ষতিপূরণটা দাবি করতে পারতেছেন না। 29-এ ক্ষতিপূরণ প্রদানে
বাধা। 31 দলিল সংশোধন। 32 পক্ষদ্বয়ের ইচ্ছা সম্পর্কে অনুমান। পক্ষরা কি চাইতেছে, কোন পক্ষ কি চাইতেছে 32-এ, ঠিক আছে। পক্ষদ্বয়ের ইচ্ছা সম্পর্কে অনুমান। 35 চুক্তি বাতিল, এটা খুব সহজ, চুক্তি বাতিল। 36 ভুলের জন্য রদ, একটা ভুল করছেন যার কারণে চুক্তিটা কি হয়ে গেছে, রদ হয়ে গেছে, ভুলের জন্য রদ। 36 37 সুনির্দিষ্ট সম্পাদনের মামলা দায়েরের জন্য বিকল্প প্রার্থনা। 37 বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা রায়ের জন্য, মামলা রায় হবে, রায়ের জন্য বিকল্প প্রার্থনা, ঠিক আছে। আবার 37 সুনির্দিষ্ট কার্য সম্পাদনে মামলা দায়েরের জন্য বিকল্প প্রার্থনা, মানে বিকল্প প্রার্থনা আপনি খুঁজতেছেন সুনির্দিষ্ট মামলা দায়েরের জন্য, রদের জন্য মামলা সুনির্দিষ্ট। আবার বলি 37 হচ্ছে সুনির্দিষ্ট সম্পাদনের মামলা দায়েরের জন্য বাধা, মামলা রদের জন্য বিকল্প প্রার্থনা। আবার একটু ক্লিয়ার করি। 37 সুনির্দিষ্ট সম্পাদনের মামলা রদের জন্য বিকল্প প্রার্থনা, সুনির্দিষ্ট সম্পাদনের মামলা রদের জন্য বিকল্প প্রার্থনা। 38 রদকারী পক্ষে আদালত ন্যায়পরায়ণতা দাবি। 38-এ কি বলছে, রদকারীর পক্ষে আদালতের ন্যায়পরায়ণতা দাবি। তা আপনি একটা রদকারী, তো আপনার এখানে রদের জন্য যখন আদালতে প্রার্থনা করবেন, তো আপনি এখানে ন্যায় বিচারটা পান, সেই ক্ষেত্রে 38-এ বলা হচ্ছে। 38 বলা হয়েছে রদকারী পক্ষে আদালতের ন্যায়পরায়ণতার দাবি, আদালত যেন তার প্রতি ন্যায়পরায়ণ হয়। 38 এখন হচ্ছে 39 যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়। 39 হচ্ছে যখন দলিল বাতিলের জন্য আদেশ প্রদান করা যায়। আবার 39 যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়, যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়। 39 যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়। 40 যে সকল দলিল আংশিকভাবে বিলোপ করা যাইতে পারে। 40-এ বলছে যে সকল দলিল আংশিকভাবে, পুরোপুরি না, আংশিকভাবে বিলোপ করা যায়। 41 যেই পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা সংরক্ষিত আছে। ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা, আচ্ছা। 41-এ বলছে যেই ব্যক্তির জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে, একটা লোকের জন্য দলিল বিলুপ্ত করে ফেলাইছে, সেই ব্যক্তির নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা সংরক্ষিত। এখন আদালতের কাছ থেকে কি মানে ক্ষতিপূরণ নিবে কি নিবে না, সেটা আদালতের কাছে বিবেচনাধীন। এটা হচ্ছে 41-এ। আবার 41 আবার বলি, 41 যেই পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা সংরক্ষিত। যেই পক্ষের দলিল বিলুপ্ত করা হয়েছে, মানে বিলুপ্ত করা মানে কি, আর নাই দলিল, সেই পক্ষের নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা সংরক্ষিত আছে। 42 মর্যাদা বা অধিকার ঘোষণার সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। মর্যাদা এবং অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা 42-এ। তো মর্যাদা এবং অধিকার আপনি পাবেন কি পাবেন না, সেটা কিন্তু 42-এ বলা হয়েছে। মর্যাদা 42-এ কি বলছে, মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। 43 ঘোষণার ফলাফল। 43 ঘোষণার ফলাফল। 43 ঘোষণার ফলাফল। 44 এটা হচ্ছে ঘোষণা, 42 হচ্ছে ঘোষণা দিবে, আর 43 হচ্ছে ঘোষণার ফলাফল। 44 রিসিভার নিয়োগ করা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। 44 রিসিভার নিয়োগ, এটা তো সবাই পারেন। তো 44 রিসিভার নিয়োগ করা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। তো রিসিভার নিয়োগ আদালত করবে কি করবে না, সেটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, এটা 44-এ বলছে। তাহলে 45 থেকে 51 বিলুপ্ত। 52 যেইভাবে নিরোধ প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। 52 যেইভাবে নিরোধ প্রতিকার, আমি নিরোধ চাচ্ছি, প্রতিকার চাচ্ছি, নিরোধ প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, যেইভাবে নিরোধ প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। 52-তে যেইভাবে আপনি নিরোধ করবেন বা প্রতিকার করবেন, প্রতিকার মঞ্জুর করবেন, আচ্ছা, যেইভাবে নিরোধ প্রতিকার বা মঞ্জুর করা হয়, এই যে আমি নিরোধ প্রতিকার করতেছি এবং মঞ্জুর করতেছি,
নিরোধ প্রতিকার বা নিষেধ, যেইভাবে নিরোধ প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, নিষেধাজ্ঞা, নিরোধ প্রতিকার এবং নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। 53 অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থায়ী নিষেধাজ্ঞা। 53 অস্থায়ী নিষেধাজ্ঞা, এটার সাথে আবার স্থায়ী নিষেধাজ্ঞাও আছে 53-তে, দুইটাই একসাথেই আছে 53-তে। স্থায়ী নিষেধাজ্ঞাও 53, অস্থায়ী নিষেধাজ্ঞাও 53। সংজ্ঞা, এই দুইটার সংজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53। 54 চিরস্থায়ী না সূচক নিষেধাজ্ঞা, মানে এখানে কিছু বলবে যে আপনি এটা কখনো করতে পারবেন না, এখানে আপনি কোনো সময় বিল্ডিং উঠাতে পারবেন না। 54 চিরস্থায়ী নিষেধাজ্ঞা না সূচক নিষেধাজ্ঞা। 55 বাধ্যতামূলক হ্যাঁ সূচক, একটা আছে 54-তে না সূচক, 55-তে না হ্যাঁ সূচক, 54-তে না সূচক, 55-তে হ্যাঁ সূচক। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, তাহলে আপনাকে অবশ্যই এই কাজটা করতেই হবে, বাধ্যতামূলক, বাধ্য করছে 55-তে। 56-তে নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান, নিষেধাজ্ঞার আবেদন, আপনি জিনিস নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান, একটা জিনিস নিষেধ করা হয়েছে সেই আবেদনটা প্রত্যাখ্যানও করা যেতে পারে। তো 56-তে বলছে নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান, নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান। 57-তে বলছে নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। 57 নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।